ওয়েলকাম টু অনলাইন ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সান্তাহার সরকারি কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আমি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তাহার সরকারি কলেজ, বগুড়া। আমি শিক্ষা বোর্ডের আলোকে তোমাদের উদ্ভিদ শারীরতত্ত্বের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। সেই সৃজনশীলের প্রশ্নের ধারাবাহিকতা আজকে নবম অধ্যায় থেকে সর্বশেষ যে প্রশ্ন সেটি আমি দেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে। উদ্দীপকের নিচের চিত্রটি লক্ষ্য করো। কার্বন ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেন, এখানে জেড, এখানে কিন্তু ক্লোরোফিল। তোমরা জানো ক্লোরোফিলের আণবিক সংকেত C55A70O6N4Mg, এটি হচ্ছে ক্লোরোফিল এ। প্রোডাকশন হচ্ছে জেড প্লাস অক্সিজেন প্লাস ওয়াটার, এটা এক্স সমীকরণ। জেড প্লাস কার্বন ডাইঅক্সাইড, না হয়ে এখানে অক্সিজেন। এনজাইম প্রোডাকশন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পানি, এবং এখানে কিন্তু এটিপি উৎপন্ন হবে। এই উদ্দীপকের আলোকে তোমাদের সৃজনশীল প্রশ্ন, সালোক সংশ্লেষণের একক কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলতে কি বোঝায়? উদ্দীপকে এক্স সমীকরণে, অর্থাৎ এই সমীকরণে সংগঠিত C3 উদ্ভিদের সালোক সংশ্লেষণ ক্ষমতা কি C4 উদ্ভিদ অপেক্ষা বেশি? এটি কিন্তু উত্তর করতে হবে। এবং সর্বশেষ হচ্ছে উদ্দীপকে ওয়াই সমীকরণে উল্লেখিত প্রক্রিয়ায় স্ববাদ শ্বসন ও অবাধ শ্বসনের বিভেদগুলো উল্লেখ করো। দেখা যাক, আমরা এই উত্তরগুলো দেখতে থাকি। সালোক সংশ্লেষণের একক কি? আমরা জানি ফটোসিনথেসিস হয়ে থাকে সবুজ উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে। এটি কিন্তু হলুদ বর্ণের হতে পারে, তোমার ইয়েলো বর্ণের পিগমেন্টেও কিন্তু হতে পারে, তবে অধিকাংশ উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের, সেখানে কিন্তু ফটোসিনথেসিস হয়ে থাকে। তো তোমাদের জানা আছে ক্লোরোপ্লাস্টের যে গঠনটা, বাইরের দ্বিস্তরী আবরণ, তারপরে ভিতরে থাকে তোমার ম্যাট্রিক্স, এবং যেটাকে আমরা বলে থাকি স্ট্রোমা, এবং তারপরে যে থাইলাকয়েডের মতো যে আছে গ্রানা, সেই গ্রানার মধ্যে, এই থাইলাকয়েডের মধ্যে অবস্থিত যে গ্রানা, সেই গ্রানাতেই ক্লোরোফিল যুক্ত কতগুলো ছোট ছোট অংশ থাকে, যাদের কন্টোজোম বলে। প্রতিটি কন্টোজোমে ক্লোরোফিল অণু এ, বি, ক্যারোটিনয়েড, কুইনোন, ফসফোলিপিড, সালফোলিপিড এবং সাইটোক্রোম কমপ্লেক্স, যেখানে ফেরিডক্সিন, প্লাস্টোসায়ানিন ইত্যাদি, এটি হবে ইত্যাদি ইলেকট্রন বাহক থাকে। এসব উপাদানকে একত্রে সালোক সংশ্লেষণের একক বলা হয়। তাহলে ফটোসিনথেটিক ইউনিট হচ্ছে, আমরা জানি যে ক্লোরোপ্লাস্টের মধ্যে যে গ্রানা বিদ্যমান, এই গ্রানার মধ্যে কতগুলো ফটোসিনথেটিক ইউনিট, অর্থাৎ ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি এর অণু হতে পারে, তার সঙ্গে অন্যান্য পিগমেন্ট, ক্যারোটিনয়েড, কুইনোইন, ফসফোলিপিড, সালফোলিপিড, এই ধরনের কিছু সাইটোক্রোম কমপ্লেক্স থাকতে পারে। সেই সাইটোক্রোম কমপ্লেক্সের মধ্যে তোমরা যেন ফেরিডক্সিন, প্লাস্টোসায়ানিন, এই উপাদানগুলি, এরা একত্রিত হয়ে ফটোসিনথেসিস সম্পন্ন করে, এবং এই সব উপাদানকে একত্রিতভাবে আমরা সালোক সংশ্লেষণের একক বলব। খ নম্বর প্রশ্ন, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কি? তোমরা ইতিমধ্যেই জানো যে রেসপিরেশন বা সবাদ শ্বসনের 4টি ধাপ: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস সাইকেল, এবং সর্বশেষ হচ্ছে ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এটি আমরা জানি মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়। এনএডি, এনএডিপি এবং এফএডি, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এটি, আর নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট এবং এফএডি ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এগুলো কিন্তু কোএনজাইম। এরা জারক হিসেবে কাজ করে শ্বসনের বিভিন্ন অন্তর্বর্তী যৌগগুলোকে জারিত করে, এবং বিক্রিয়া শেষে নিজেরা বিজারিত হয়ে NADH2, NADPH2 ও FADH2 গঠন করে। সবাদ শ্বসনের শেষ পর্যায়ে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে অবস্থিত ইলেকট্রন বাহকগুলো, যে প্রক্রিয়ায় ইলেকট্রন বাহক কিন্তু এখানে সাইটোক্রোম পাম্প থিওরি আছে, সাইটোক্রোমের যে কিছু এনজাইম, সাইটোক্রোম এ, সাইটোক্রোম A3, সাইটোক্রোম বি এবং সাইটোক্রোম সি, এই ইলেকট্রন বাহক, অর্থাৎ এই কোএনজাইমগুলো কিন্তু ইলেকট্রন বাহক হিসেবে কাজ করে, এবং এরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার
ইনার মেমব্রেনে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে। এই ট্রান্সপোর্ট সিস্টেম এসে NADH2 এটি বিজড়িত, NADPH2 বিজড়িত এবং FADH2 ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন এরা জারিত হয় এবং জারিত হওয়ার ফলে এখান থেকে কি হয়, হাইড্রোজেন বিচ্যুত হয় হাইড্রোজেনের থেকে কিন্তু যে প্রোটন এবং ইলেকট্রন, তোমরা জানো হাইড্রোজেনকে ভাঙলে আমরা পাই প্রোটন এবং ইলেকট্রন, দুটো হাইড্রোজেন যদি থাকে দুটো প্রোটন দুটো ইলেকট্রন তৈরি। এই ইলেকট্রনটা হারানোর শক্তিটা যে রিলিজ করবে তার সঙ্গে কিন্তু এডিপি এবং আইপি যুক্ত হয়ে এটিপি তৈরি করে এবং এখানে সর্বশেষে কিন্তু পানি তৈরি হয়। তো এই প্রসেসটি হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তোমাদের একটু খেয়াল করে উত্তরটা দিতে হবে যে এটি মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে অবস্থিত ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এখানে আমাদের যে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল-CoA এবং ক্রেবস সাইকেলে যে উপাদানগুলো তৈরি হয় এবং বিজারিত হয়ে থাকে NADH2, NADPH2 বা FADH2, এগুলো কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এসে কিছু ইলেকট্রনের বাহক আছে, কোএনজাইম আছে, তার মাধ্যম দিয়ে ইলেকট্রনটা কিন্তু স্থানান্তর করে এবং এরা বিজারিত আছে জারিত হয়ে যায় এবং এই সময় কিন্তু কিছু ইলেকট্রন রিলিজ করবে শক্তি, হারানোর শক্তি দিয়ে এডিপি, অ্যাডেনোসিন ডাইফসফেট এবং ইনঅর্গানিক ফসফেট মিলিত এটিপি তৈরি করবে। এটি হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। গ নম্বরে দেখো, উদ্দীপকে এক্স সমীকরণে সংগঠিত C3 উদ্ভিদের সালোক সংশ্লেষণ ক্ষমতা কি C4 উদ্ভিদ অপেক্ষা বেশি? আমরা C3 এবং C4 এটা দুই ধরনের প্ল্যান্ট নিয়ে আলোচনা করেছিলাম ফটোসিনথেসিসে। C3 হচ্ছে আমরা জানি কেলভিন চক্র এবং C4 হ্যাসলেক সাইকেল। তো এই দুটো উদ্ভিদের মধ্যে যে কম্পারেটিভ স্টাডি করে দেখা গেছে যে C4 উদ্ভিদটা বেশি উন্নত এবং ফটোসিনথেসিস করার ক্ষমতা C4 এর বেশি থাকে C3 হতে। এবং এর রিজনগুলো একটু লিখে দিব তোমরা, যেমন এক নম্বর C4 উদ্ভিদের পরম তাপমাত্রা যেটাকে আমরা অপটিক্যাল টেম্পারেচার 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এই অপটিক্যাল তাপমাত্রা অর্থাৎ উচ্চ তাপমাত্রাতেও C4 উদ্ভিদ ফটোসিনথেসিস করতে সক্ষম, কিন্তু C3 ক্ষেত্রে এর পরম তাপমাত্রা 10 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এটি কিন্তু অপটিমাল তাপমাত্রা বলা হয় থাকে। এর বেশি 25 এর বেশি হলে কিন্তু ফটোসিনথেসিস রেটটা কমে যেতে পারে, আবার সর্বনিম্ন 10 হলেও 10 পর্যন্ত ঠিক থাকতে পারে, 10 যদি কম হয় সেটা কমে যেতে পারে। C4 উদ্ভিদের কার্বন সংবন্ধনকারী এনজাইম বেশি কার্যকরী হয় অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে, এটা উপস্থিতি হবে ফটোসিনথেসিস করতে সক্ষম হয়। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আমাদের বাতাসে বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ থাকে সেই পরিমাণ যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে C4 উদ্ভিদ কিন্তু ফটোসিনথেসিস করতে সক্ষম, আর C3 উদ্ভিদ কিন্তু ফটোসিনথেসিস করতে সক্ষম হলেও এর রেটটা ফটোসিনথেটিক রেটটা কমে যাবে। এটি কিন্তু পার্টস পার মিলিয়ন কার্বন ডাইঅক্সাইডের 10 ppm একটা আছে আর একটা 50 ppm, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের পার্টস পার মিলিয়ন যদি 50 হয় সেই ক্ষেত্রে C4 ফটোসিনথেসিস করতে সক্ষম হবে, আর C3 এর ক্ষেত্রে দেখা গেল যে 10 যদি হয় 10 পার্টস পার মিলিয়ন ppm হলে কিন্তু C3 উদ্ভিদ ফটোসিনথেসিসটা করতে পারবে না, অর্থাৎ 10 এর ম্যাক্সিমাম। আর C4 এর ক্ষেত্রে 50 ppm কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড যদি হয় সেক্ষেত্রে C4 করতে সক্ষম। তো এইগুলো আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে C4 উদ্ভিদটা C3 উদ্ভিদ থেকে বেশি ফটোসিনথেসিস করতে সক্ষম, তারা প্রতিকূল পরিবেশে করতে সক্ষম। অতিরিক্ত অক্সিজেন উপস্থিতিতে C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণ বাধাপ্রাপ্ত হয় না। আমরা জানি বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ থাকে প্রায় 21 ভাগ, শতকরা 21 ভাগ। এই 21 ভাগের মধ্যে যদি কোনো কারণে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু C4 উদ্ভিদের ফটোসিনথেসিস বাধাপ্রাপ্ত হবে না, কিন্তু C3 বাধাপ্রাপ্ত হতে পারে। নেক্সট হচ্ছে C4 উদ্ভিদের আলোক শোষণ সম্পন্ন অনুপস্থিত। ফটো রেসপিরেশন, অর্থাৎ আমরা জানি যে ফটোসিনথেসিসের সময় কিন্তু উদ্ভিদ রেসপিরেশন শ্বসন হয়, ফলে সেই ক্ষেত্রে কিন্তু শ্বসন হলে কি হয়, কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে উদ্ভিদ এবং অক্সিজেন গ্রহণ করে। তো সেই ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড যদি বেশি বেরিয়ে যায় তাহলে ফটো রেসপিরেশনটা বেশি হবে। তো এই ক্ষেত্রে C3 উদ্ভিদের ফটো রেসপিরেশনটা বেশি হয় আর C4 এর ক্ষেত্রে কম হয়, ফলে এই ক্ষেত্রেও দেখা গেছে ফটোসিনথেসিস হারটা অর্থাৎ ফটো রেসপিরেশনটা C4 এর ক্ষেত্রে কম,
C3 ক্ষেত্রে বেশি। ফলে সালোকসংশ্লেষণ যে হারটা সেটা কিন্তু C4 বেশি হবে। সর্বশেষ হচ্ছে উদ্ভিদের বান্ডিল শীতের চারিদিকে, অর্থাৎ C4 উদ্ভিদের গঠন, পাতার গঠন যদি দেখা যায়, ভাস্কুলার বান্ডিল চারিদিকে কিন্তু বান্ডিল শীত ক্লোরোপ্লাস্ট থাকে। C3 ক্ষেত্রে কিন্তু বান্ডিল শীত ক্লোরোপ্লাস্ট থাকে না, শুধু মেসোফিল টিস্যুতে ক্লোরোপ্লাস্ট থাকে। তাহলে C4 এর ক্ষেত্রে মেসোফিল টিস্যুতে ক্লোরোপ্লাস্ট, বান্ডিল শীতে ক্লোরোপ্লাস্ট। আর C3 ক্ষেত্রে শুধুমাত্র বান্ডিল শীতে ক্লোরোপ্লাস্ট নাই, কিন্তু মেসোফিল আছে। তাহলে দুই জায়গায় ক্লোরোপ্লাস্টের উপস্থিত থাকার কারণে C4 উদ্ভিদের যে কার্বোহাইড্রেট যে প্রোডাকশন সেটা কিন্তু অতি সহজে পরিবাহিত হয়, এবং এতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটাও বেশি হয়, শর্করার পরিমাণটা বেশি হয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্বের পরিমাণটা বেশি হয়, এবং প্রোডাকশন অফ কার্বোহাইড্রেটটা বেশি হয় C4 এর ক্ষেত্রে। তো এই আলোকে আমরা বলতে পারি যে C3 উদ্ভিদ অপেক্ষা C4 উদ্ভিদ এর হারটা বেশি। তো আমাদের একটু এক্সপ্লেনেশন দিয়ে করতে হবে যে C3 উদ্ভিদের সালোক সংশ্লেষণ ক্ষমতা কি C4 উদ্ভিদ অপেক্ষা বেশি? অবশ্যই না, C4 এরই বেশি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। নেক্সট লাস্ট কোশ্চেন হচ্ছে উদ্দীপকে ওয়াই সমীকরণে উল্লেখিত প্রক্রিয়ায় সবাদ শ্বসন এবং অবাধ শ্বসনের বিভেদগুলো উল্লেখ করা। এটা খুব সহজ একটা কমন কোশ্চেন, তো আমাদের একটু জাস্ট জানার জন্য দিয়েছি যে সবাদ শ্বসন অবাধ শ্বসনের বিভেদ বা পার্থক্যগুলো কেমন হয়। অক্সিজেন, যেমন সবাদ শ্বসনে অক্সিজেন প্রয়োজন হয়, মুক্ত অক্সিজেন, অবাধ শ্বসনে কিন্তু প্রয়োজন হয় না। পাইরুভিক অ্যাসিড সম্পূর্ণ জারিত হয় সবাদ শ্বসনে, আর অবাধ শ্বসনে পাইরুভিক অ্যাসিডের আংশিক জারণ ঘটে। কার্বন ডাইঅক্সাইড উৎপাদন, অধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সবাদ শ্বসনে, আর অল্প পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় বা আদৌ তৈরি হয় না অবাধ শ্বসনে। পানির উৎপাদন, পানি 6 মলিকুল উৎপন্ন হয়, আর অবাধ শ্বসনে পানি উৎপন্ন হয় না। অ্যালকোহল ও ল্যাকটিক অ্যাসিড সবাদ শ্বসনে তৈরি হবে না, কিন্তু অবাধ শ্বসনে এই দুটো প্রোডাক্ট তৈরি হবে, হয় অ্যালকোহল তৈরি করবে এবং সাথে সাথে ল্যাকটিক অ্যাসিড অথবা ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে। সংগঠনের স্থান, সবাদ শ্বসন হয় সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে, অবাধ শ্বসন মাইটোকন্ড্রিয়ার বাইরে, অর্থাৎ শুধুমাত্র সাইটোপ্লাজমে হবে। উদ্ভিদ এবং অধিকাংশ উদ্ভিদ এবং প্রাণীদের কিন্তু এটি সবাদ শ্বসন হয়। অবাধ শ্বসনে কিন্তু কিছু অণুজীব, পরজীবী প্রাণী, বীজ এসবের ক্ষেত্রে হয়। উন্নত জীবে অক্সিজেনের সরবরাহ কোনো কারণে যদি কমে যায়, যেমন রানার যারা দৌড়বিদ আছে, দৌড়াতে দৌড়াতে তাদের মাসলে কিন্তু টান পড়ে ডিউ টু ল্যাক অফ অক্সিজেন, এবং এটি ঘাটতি হওয়ার সাথে সাথে কিন্তু অক্সিজেন নাই, কিন্তু ওদের শ্বসন করতে থাকবে এবং সেখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে। ফলে সাময়িকভাবে অবাধ শ্বসন হবে উন্নত জীবে, এই ঘটনা ঘটবে। শক্তির দিক থেকে যদি চিন্তা করি, এটিপি 36 এটিপি তৈরি হবে সবাদ শ্বসনে এবং 360 কিলো ক্যালোরি এনার্জি পাওয়া যাবে। আর অবাধ শ্বসনে মাত্র 2 এটিপি তৈরি হয় এবং এখানে 20 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। এটিপি উৎপাদনের প্রোডাকশন নাম্বার অফ এটিপি 36, সেকেন্ড নাম্বার অফ এটিপি 2 অনলি। ধন্যবাদ সবাইকে এই সংক্ষিপ্ত সেশনে থাকার জন্য। আমি এই অধ্যায়টি শেষ করলাম উদ্ভিদের শারীরতত্ত্ব নিয়ে। আরো কিছু কোশ্চেন আছে, আমি এগুলো হয়তো পরে সময় পেলে আলোচনা করব। আমি প্র্যাকটিক্যাল নিয়ে তোমাদের কথা বলবো, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমি নিয়েছি, তারপরেও চেষ্টা করবো সামনের সপ্তাহ থেকে তোমাদের কোভিড-19 আলোকে যে পরিবর্তিত সিলেবাস, সেই সিলেবাসের আলোকেই ব্যবহারিক পরীক্ষার উত্তরপত্র তৈরিটা তোমাদের জন্য কমপ্লিট করবো আশা করি। সেই প্রত্যাশা ব্যক্ত করি তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, কোভিড-19কে পরাজিত করো। সরকারের বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধি যেগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো তোমরা মেনে চলো। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।